নমস্কার, আপনাদের স্বাগত বিটিএন নিউজে। সাথে রয়েছে আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকাও যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবির জন্মজয়ন্তী উদযাপন। ভারতীয় বিদেশ মন্ত্রকে বিস্ফোরক তথ্য, ধর্মীয় স্থানকে হামলার নিশানা করছে পাকিস্তান। 7 বছর পর বাংলাদেশ থেকে স্বদেশে ফিরলেন কাছাড়ের টিপু সুলতান। লঙ্গাই নদীতে তলিয়ে যাচ্ছে শ্রীভূমি পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা, নীরব বিভাগ। এবারে বিস্তারিত খবর। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচরে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচরেও যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন শুক্রবার শিলচর পৌরসভা ও লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল ও আর্য সাংস্কৃতিক বোধনী সমিতির যৌথ উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। প্রথমে শিলচর ইন্ডিয়া ক্লাব স্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান প্রদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। এরপর নৃত্য পরিবেশন, সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন আয়োজকরা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে বক্তব্য রাখেন। ব্রিটিশ শাসনের সময় নাইট উপাধি উনি পেয়েছিলেন। আর সেখান থেকে ভারতবাসী আমরা শিক্ষা নেই যে দেশ প্রেম কাকে বলে। রবীন্দ্রনাথ থেকে আমরা শিক্ষা নিয়েছি। যখন প্রয়োজন হয়েছে তখন নাইট উপাধি ত্যাগ করতে এক মুহূর্ত উনি চিন্তা করেননি। জালিয়ানওয়ালাবাগের সেই বিভৎস হত্যাকাণ্ডের পর উনি নাইট উপাধিও ত্যাগ করে দেশপ্রেম জাগিয়ে দিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতাতে তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। যখনই অনেক স্বাধীনতা সংগ্রামী এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য তার নিজের চেষ্টায় কাজ করছিলেন, তখন গোটা ভারতবাসীকে উৎসাহ প্রকাশ করেছেন, উৎসাহ দিয়েছেন তার লেখার মাধ্যমে। আমরা তাও লক্ষ্য করি একজন সমাজ সংস্কারক হিসাবে ওনার ভূমিকা ছিল। নারী জাতিকে শিক্ষিত করা, নারীকে সম্মান দেওয়া রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন। আর আজকে আমরা অত্যন্ত গর্বিত যে এই ভারত মাতাকে রক্ষার জন্য যে নারী জাতি, এই নারী জাতি আবার প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষের নারী জাতি যে দুজন নারীর মাধ্যমে আমরা এই ভারতবর্ষের সম্মান আমরা রক্ষা করেছি, আমরা ভারত মাতাকে রক্ষা করেছি। পাকিস্তান রাষ্ট্রকে এই দুজন নারী আজকে এই মিশন সিন্দুরকে ওনারা নেতৃত্ব দিয়েছেন। তো আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলে গেছিলেন যে নিজের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে যাতে আমরা সবসময় চর্চা করি, এই সংস্কৃতিকে যাতে আমরা ধরে রাখি, তার জন্য শিলচর তথা কাছাড়বাসী, শ্রদ্ধার জনসাধারণ, এই শিল্পী সমাজের যারা প্রতিনিয়ত এই সংস্কারকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন, এই সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন ছোট ছোট
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উদযাপন করল শ্রীভূমির গীতাবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। শ্রদ্ধা ও আবেগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উদযাপন করল শ্রীভূমির প্রতিষ্ঠিত সংগঠন গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। শুক্রবার সকালে শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত কবিগুরুর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের কর্মকর্তারা। অন্যদিকে করিমগঞ্জ পৌরসভার পক্ষে কবিগুরুকে শ্রদ্ধা জানান পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। যতই সময় গড়িয়ে যায় বিভিন্ন সংগঠন কর্মীরা রবি ঠাকুরের প্রতিকৃতির সামনে সামিল হন। হয়তো কেউ মাল্যদান বা কেউ পুষ্পস্তবক দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানান। বাংলার সাহিত্য জগতে কবিগুরুর বিশেষ প্রয়াস তা ভারতের কোটি কোটি জনগণ প্রতিটি মুহূর্তে স্মরণ করবেন বলে অভিমত প্রকাশ করেন অনেকেই। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রকের বিস্ফোরক তথ্য, ভারতের ধর্মীয় স্থানকে হামলার নিশানা করছে পাকিস্তান। ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানকে বেছে বেছে হামলার নিশানা করছে পাকিস্তান। বিস্ফোরক তথ্য দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি। ভারত পাকিস্তান সংঘাতের আবহে শুক্রবার বিকেলে গোটা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের সচিব। সঙ্গে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহ। সেখানেই বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, ভারতের ধর্মীয় স্থানগুলিতে হামলার নিশানা করছে পাকিস্তান। বিক্রম মিশ্রি বলেছেন, মন্দির, গুরুদ্বারা, চার্চকেও টার্গেট করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে দায়িত্ববান দেশের মতোই যোগ্য জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছে ভারত। পাকিস্তান মিথ্যাচার করছে বলেও জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব। বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তান দাবি করেছে কোনো ধর্মীয় স্থানে তারা হামলার নিশানা করেনি, যেটা সম্পূর্ণ মিথ্যে। ভারতের এয়ার স্ট্রাইক এড়াতে পাকিস্তানের ঢাল যাত্রীবাহী বিমান জানিয়েছেন বিক্রম মিশ্রি। বলেন, ভারতকে আটকাতে জঙ্গিদের মতো নিরীহদের ঢাল করছে পাকিস্তান। তার কথায়, করাচি লাহোরের মধ্যে বিমানবন্ধ না করে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। ভারতের আকাশসীমা একাধিকবার লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের
36টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে পাকিস্তান। 300 থেকে 400টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ, বেশিরভাগ ড্রোনে ধ্বংস করেছে ভারত। Best for disinformation. The other point in the same vein is Pakistani claims that they did not target or attack any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara in Poonch. Instead of owning up to these attacks, Pakistan made the preposterous and outrageous claim that it was the Indian Armed Forces and the Indian Air Force that was targeting cities like Amritsar and trying to put the blame on Pakistan. This is nothing but a desperate attempt by Pakistan to disown its acts of aggression, but it is also true to type in its effort to deceive and mislead the world. It will not succeed. The Gurdwara in Poonch in particular was attacked by Pakistan, and some local members of the Sikh community, including a Ragi of the Gurdwara, lost their lives in this incident. As I 7 বছর বাংলাদেশে কাটিয়ে স্বদেশে ফিরলেন নিখোঁজ কাছাড়ের গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান। কাছাড়ের গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতানকে ফিরে পেয়ে কি আনন্দ বদরুল হক লস্করদের। কাটিগড়া থানায় আবেগঘন মুহূর্তে জড়িয়ে ধরেন ভাইরা। উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন টিপু সুলতানের ভাইরা। জানা গেছে মানসিক অসুস্থতার কারণে আজ থেকে 7 বছর আগে নিজ ঘর থেকে নিখোঁজ হয়েছিলেন টিপু। ভবঘুরে হয়ে একসময় সীমান্ত পেরিয়ে চলে যান বাংলাদেশে। এদিকে অনেক খোঁজাখুঁজির পর বিফল হয়ে পরিবারের তরফে অসম পুলিশে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়। পরবর্তী সময়ে একটা সূত্র ধরে জানা যায় টিপু সুলতান বাংলাদেশে রয়েছেন। এরপর গত 1 বছর থেকে টিপুকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয় কথাবার্তা। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের তরফে সুতারকান্দি বর্ডার দিয়ে ভারতে পাঠানো হয় টিপু সুলতানকে। সেখানে বিএসএফ ও কাটিগড়া পুলিশ তাকে সমঝে নিয়ে আসেন। এ নিয়ে বিশদ জানিয়েছেন বর্ডার পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর। মই কাটিগড়া বর্ডার ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর। যে মানুহজন 1 বছৰৰ পৰা করসপন্ডেন্স চলি আছে, তাৰ ভিতৰত কনফার্ম হোৱাৰ পিছত আজি আমি বাংলাদেশ ICP সুতারকান্দিৰ পৰা তাক মই টেক ওভাৰ কৰি লৈ আহিছোঁ। এইটোত এটা জিনিস পরিষ্কার ক্লিয়ার হল যে আমার ভারতবর্ষ আর বাংলাদেশের যেটো সম্পর্ক সেইটো এটা ভাল, এইটো যেটা সম্পর্ক সেইটো হেৰি হল ভাল বস্তু। তো মেইন কথাটো হল এইটো এটা মেন্টাল মানুহ, তাৰ মানে মাথাত অকণ বিকৃতি হৈ আছিল। তাক যেটো মই ইন্টাৰোগেশন কৰি পাইছোঁ, এই মাথাৰ এটা প্ৰব্লেম আছিল, সেইটো কাৰণে সি গম পোৱা নাই ক'ত গৈ আছে। তাৰপিছত বাংলাদেশে সেইটো কনফাৰ্ম কৰিছে। তাৰপিছত মোৰ লগত করসপন্ডেন্স হৈছে আমাৰ অসমৰ আসাম পুলিচৰ লগত। তাৰপিছত কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আইডেন্টিফাই হ'ল যে আমাৰে মানুহ। তো এতিয়া সেইটো কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আমাৰ হেণ্ড অভাৰ কৰিছে। মানুহজন কিমান দিন বাংলাদেশত আছিল? লগভগ 7 বছৰমান হৈছে। পিএইচই বিভাগ এবং পূর্ত বিভাগের গাফিলতির জন্য লঙ্গাই নদীতে তলিয়ে যাচ্ছে শ্রীভূমি পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা। পিএইচই বিভাগ এবং পূর্ত বিভাগের গাফিলতির জন্য লঙ্গাই নদীতে তলিয়ে যাচ্ছে শ্রীভূমি পৌরসভা এলাকার 2 এবং 3 নম্বর ওয়ার্ডের জনগণের একমাত্র যাতায়াতের রাস্তা। একই রাস্তার কিছু অংশ 2023 সালে ঠিক একইভাবে নদীতে তলিয়ে যাওয়ার পর এলাকার জনগণ পূর্ত বিভাগ এবং পিএইচই বিভাগকে অবগত করানোর পরও কাজ কিছুই হয়নি। এরপর এলাকার জনগণ রাস্তা সংস্কারের জন্য অনেক দৌড়ঝাঁপ করেও কোনো লাভ হয়নি। আজ 2 বছরে মাথায় ফের একবার লঙ্গাই নদীতে তলিয়ে গেল জাহানপুর এলাকার প্রায় 20 মিটার এলাকা। জাহানপুর রোড, এটা জাহানপুর পরে লঙ্গাই রোডের ওয়ার্ড নাম্বার 2 আর 3 কানেক্ট করে এই রাস্তা, জাহানপুর রাস্তা।
এখানে 1200 থেকে 1500 মানুষ থাকে এই জাস্ট ওয়ার্ড নাম্বার 3 থেকে। আর 2 নম্বর ওয়ার্ডে অনেক মানুষ আছে যারা এই রোড কানেক্ট করে টাউন এই শহরে যায়। ব্যাপার হয়েছে 2022-এ রাস্তা বনা, 2023-এ এটা ভাঙ্গে, 2024-এ কমপ্লেন করা হয়, 2025 চলছে, এখন রাস্তার কাজ হয় নাই। ওয়াটার সাপ্লাই যেটা পাইপ যেটা যাচ্ছে, ওয়াটার সাপ্লাই সবাই দরকার, করিমগঞ্জে সবাই জলের দরকার। পাইপলাইন আমরা বন্ধ করতে চাচ্ছি না, কিছু না, কিন্তু মেনটেনেন্স কোনো সময় হয়নি। যে কন্ট্রাক্টর কাজ করেছে ওরা কাজ করার সময় আমরা বলেছিলাম যে কাজটা ভালো করে যাতে হয়, যাতে এটা খারাপ না হয়। সয়েল ইরোশন হয়েছে যেটা আগে কোনো সময় হয় না, রাস্তা কাজের পরেই হয়েছে জিনিসটা। হওয়ার পরে কমপ্লেন দেওয়া হয়েছে। এখন আমরা যেটা কমপ্লেন করি প্রথম মিউনিসিপ্যালিটিতে জানাই, তারপরে আমরা এটা কাজ না হলে আমরা ডিসিকে জানাই, ডিসি না হলে আমরা অনলাইন গ্রিভিয়েন্স দিই, গ্রিভিয়েন্স দেওয়ার পরে আমরা না হলে মিডিয়াতে সম্পর্ক করি যাতে এটা পৌঁছায়। আমাদের এটাই কথা যে পৌঁছানোর জন্য আপনাদেরকে বলা, যাতে ডিসি আমাদের যে ডেপুটি কমিশনার আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে গেলে, তার উপরে সব কিছু, তাই উনি যদি অর্ডার দেন এই কাজটা হবে, যাতে এখানে যাতায়াতের কোনো রাস্তা নেই, কোনো গাড়ি চলতে পারবে না। এখানে অনেক মানুষ আছে যারা ডেইলি বেসিসে কাজ করে, টুকটুক চালায়, গাড়ি চলছে, ওরা কোনো কাজ করতে পারবে না এখন। এতটুকু শিওর, কারণ এটা এতদিন ধরে কমপ্লেন দেওয়া হচ্ছে, কেউ আসে নাই কাজ করতে। সবাই দেখে গেছে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানও এসছেন, 2বার এসছেন, 3বার এসছেন, এসে দেখে গেছেন, ফটো তুলে গেছে, অনেকটা ফটো তুলেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কাজ হয়নি, এখনো কাজ হয়নি এখন পর্যন্ত। কালকে পর্যন্ত এখান থেকে জল যাচ্ছিল, পাইপ লিক হয়, এই পাইপটা লিক হওয়ার পরে আবার এখানে বলা হয়েছে, ওরা বলেছে কালকে রাত্রে এটা ডাইভার্ট করে দেবে। ডাইভার্ট কালকে রাত্রে হয় না, আজকে সকালে ডাইভার্ট করা হয়েছে রাস্তা ভাঙ্গার পর। এখন রাস্তা ওরা ডাইভার্ট, এটা যদি 5-6 বছর আগে বা রাস্তা বোনার সময় করে দিত, এই প্রবলেমটা হয় না। এটা এখান থেকে শুরু হয়েছে, রাস্তা এতটুকু গিয়ে শেষ হচ্ছে, এই পুরো রাস্তাটা টিকবে না। এটা যদি এখন না করা হয়, আমি জানি না কোন ডিপার্টমেন্ট, একটা লেম্যান সিটিজেন হিসাবে আমি জাস্ট এতটুকুই বলবো, কে করতে চায়, কে করতে পারবে, ওরা যাতে করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মহোৎসব বিভিন্ন সংস্থার পালন। বাণী মন্ত্রের সার্থক সাধক বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বের বিস্ময়। 25শে বৈশাখের পুণ্য লগ্নে আবির্ভূত এই মহাপ্রাণ বৈশাখী দোলনায়, যার অনন্ত উপস্থিতি সেই বৈশাখী সূর্যকে প্রণতি জানাতে এই আয়োজন। প্রতি বছর 25শে বৈশাখের পুণ্যলগ্নে বিশ্বজুড়ে কবি প্রণামের আয়োজন করা হয়। রবীন্দ্র জয়ন্তী বাঙালির প্রিয় উৎসব। 25শে বৈশাখ তাকে বারবার ডাক দেয়। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে সেই মহামানবের জন্মের প্রথম শুভক্ষণ চিরনূতনকে ডাক দেয়, ধ্বনিত হয় হে নূতন। বিশ্বপথিক রবীন্দ্রনাথ তো একই সঙ্গে নানা বিশ্বের নাগরিক। মানব বিশ্ব, নিসর্গ বিশ্ব, চরাচরব্যাপী জড় বিশ্ব আর কল্পনার অনন্ত বিশ্ব। গীতাঞ্জলি বা সং অফারিংস তার নিজস্ব একলা রবীন্দ্রনাথের কথাই বেশি বলা হয়। বাংলাভাষী মানুষের জন্য, যে মানুষ একা হয়ে অসহায় বোধ করেন, অবল অন্ধকারের সামনে এসে দাঁড়ান, গীতাঞ্জলি তার আলো, তার উদ্ধার। আমি আজকে ছাত্রীদেরকে এটাই বলতে চাই যে তোমরা রবীন্দ্রনাথকে জানতে হবে, রবীন্দ্রনাথের গান গাইতে হবে, কবিতা পড়তে হবে, তাহলেই তোমরা রবীন্দ্রনাথকে জানবে। ওনার আদর্শকে তোমাদের জীবনের পথে করে নিতে হবে। উনি ছিলেন মানবতার পথে। আজকে যে আমাদের এই পৃথিবীতে এত অশান্তি, এটা শুধু মানবতার অভাবের জন্য। তো আমি আজকে আমাদের ছাত্রদেরকে সবাইকে বলবো, রবীন্দ্রনাথের আদর্শে তোমরা অনুপ্রাণিত হতে হবে। যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়াতে, আধারে তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়াতে। যে গানটি লিখেছিলেন হে নূতন। রবীন্দ্রনাথ জন্মেছিলেন আজ থেকে
65 বছর আগে আজ তার 165তম জন্ম জয়ন্তী। এই রবীন্দ্র জয়ন্তীতে আমরা সবাই সমবেত হয়েছি একটি অসামান্য আয়োজন করছি এখানে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বকবি, তিনি ছিলেন বিশ্বকবি, তাই রবীন্দ্রনাথকে বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ। বৈশাখী দোলনায় তার বিস্তৃত আয়োজন, তার অবস্থিতি। পরিবেশ পর্যালোচনার ক্ষেত্রে বরাক উপত্যকার নতুন দিগন্তের উন্মোচন হতে চলছে আগামী 15ই মে। পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদের সৌজন্যে শিলচরে চালু হচ্ছে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন উন্নত মানের আঞ্চলিক ল্যাবরেটরি, যার কল্যাণে এখন থেকে পরিবেশ সংক্রান্ত কোনো তথ্য উন্মোচনে আর উপত্যকাবাসীকে গুয়াহাটি মুখ্য কার্যালয়ের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। এখন থেকে শিলচরে বসেই এই সংক্রান্ত তথ্য অনায়াসেই উন্মোচন করা সম্ভব। উপত্যকাবাসীর জন্য এই লোভনীয় খবর জানা গেল পর্ষদের শিলচর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমেই। প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শিলচর আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কার্যবাহী অভিযন্তা অরবিন্দ দাসের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করলে তিনি জানান, পরিপ্রেক্ষিতে আমাদের বরাকবাসীদের জন্য একটা ভালো দিক বলবো। কী কারণে আমাদের শিলচর রিজনাল অফিস পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিস থেকে অ্যাজ পার গাইডলাইন আমাদের গুয়াহাটিতে প্রত্যেক মাসে মনিটরিং একটা প্রোগ্রাম থাকে, যে ফোর্টনাইটলি 15 দিন অন্তর অন্তর আমরা ওয়াটার স্যাম্পল বরাক রিভার, কাটাকাল রিভার, সুনাই রিভার, খাল বিল, কুশিয়ারা রিভার, সনবিল, মালিনী বিল, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এই ওয়াটার স্যাম্পলগুলো কালেকশন করা হয়। এরপর এয়ার স্যাম্পলের জন্য আমাদের শিলচরে 3টা নাম স্টেশন আছে, ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার মনিটরিং স্টেশন। তো এই স্টেশনগুলোর এয়ার সেকশন, ওয়াটার সেকশনের স্যাম্পল এতদিন আমরা গুয়াহাটি আমাদের হেড অফিসে টেস্ট করানোর জন্য, অ্যানালাইসিস করানোর জন্য পাঠাতে হতো। ওটা তো অ্যাজ পার প্যারামিটার ওয়াইজ মানে এক একটা টাইম বাউন্ড থাকে। এরপর রিপোর্টগুলো আমাদের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে শেয়ার করতে হতো। এইগুলো একটু দীর্ঘ প্রসেস, তো এরপর রিপোর্টগুলো আসতেও দেরি হতো। এখন আমাদের এই ল্যাবরেটরিটা হওয়ার দরুন শিলচরে যখন আমরা এই ল্যাবরেটরিতে ফুল প্লেজেন্ট কাজ করতে পারবো, তখন আমরা রেজাল্টও তাড়াতাড়ি পেয়ে যাব। ইন্ডাস্ট্রিয়াল বলুন আর ন্যাচারাল যেগুলো আমি বলছি, নদী, বিল, হাওয়ার অঞ্চলের স্যাম্পলের ওয়াটার কোয়ালিটি রিপোর্ট কিংবা এয়ার কোয়ালিটি রিপোর্ট, আমরা যখন সঙ্গে সঙ্গে একটা প্যারামিটারের রিপোর্ট পেয়ে যাব, তখন আমাদের কাজ করতে, পলিউশন কন্ট্রোল করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আজকে ধরুন আমি একটা স্যাম্পল গুয়াহাটিতে পাঠালাম, ওয়াটারও ধরুন কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে পলিউটেড ওয়াটার ডিসচার্জ করছে, ওয়াটার প্যারামিটার টেস্ট করতে হলে আমরা গুয়াহাটিতে স্যাম্পল পাঠাই। গুয়াহাটিতে স্যাম্পল পাঠানোর পর কি হয়, ওখান থেকে রিপোর্ট প্রিপেয়ার হয়ে আসতে আসতে হয়তো বা পলিউশন লেভেলটা আরও বাড়বে। তো আমাদের যদি লোকালি ওটা যদি টেস্ট করার ফেসিলিটি হয়, উইদিন 3 or 4 days আমরা রেজাল্ট পেয়ে যাব। রেজাল্ট পাওয়ার সাথে সাথে আমরা অ্যাকশন নিতে পারবো, যে আমরা প্রিভেন্টিভ মেজার নিতে পারবো, যে এই নদীতে যদি পলিউশন হয় তো এই নদীর পলিউশনের সোর্সটা কোথা থেকে এসছে, ওই সোর্সটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো। কাছাড়ের কৃষকদের জন্য বরাদ্দ সরকারি রেহাই মূল্যের সার অবৈধভাবে মিজোরামে পাচারের পথে ধলাইয়ে আটক লরি, গ্রেফতার 2। কোঅপারেটিভ সোসাইটির নামে সিন্ডিকেট তৈরি করে চলছে সার পাচার। সম্প্রতি ধলাইয়ে কাছাড় পুলিশের হাতে লরি ভর্তি রেহাই মূল্যের সার আটক হওয়ায় এই তথ্য প্রকাশ পেয়েছে। এই ঘটনায় 2জনকে গ্রেফতার করা হলেও আরও 2জন পলাতক রয়েছেন। গোপন সূত্রের ভিত্তিতে AS11CC 7844 নম্বরের মিজোরামগামী লরিতে তল্লাশি চালিয়ে 350 বস্তা সার জব্দ করে পুলিশ। জানা যায় যে সোনাবাড়ি ঘাটের রয়্যাল মাল্টিপারপাস অ্যান্ড
ট্রেডিং কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে আসা স্থানীয় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মিজোরামে পাচারের সময় গাড়িটি আটক করে পুলিশ। এই ঘটনায় লরি চালক খুলিছড়ার বাসিন্দা আনোয়ারুল হক লস্কর ও রয়্যাল মাল্টিপারপাস অ্যান্ড ট্রেডিং কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হোসেন আহমেদ মজুমদার ওরফে নিপ্পুকে গ্রেফতার করে পুলিশ। তবে অবৈধভাবে সার পাচারে জড়িত কোঅপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহমান লস্কর ওরফে রুকন ও সচিব মঞ্জুর আলম লস্কর ওরফে পাপ্পু পলাতক, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন মহল থেকে দাবি উত্থাপিত হচ্ছে। দুটি বাহনের সংঘর্ষে তীব্র উত্তেজনা কাছাড়ের হিলারায়, মারপিটে গুরুত্বপূর্ণ আহত 3 জন, থানায় মামলা। দুটি বাহনের সংঘর্ষে তীব্র উত্তেজনা, মারপিট, গুরুতর আহত 3 জন, থানায় পৃথক পৃথক মামলা। একটি ট্রিপার ও অটোরিকশার মধ্যে এই সংঘর্ষ। এরপর এক পক্ষের আক্রমণে 3 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের কাটিগড়ার হিলারা রেলগেটে। জানা গেছে গতকাল সংঘটিত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে মারপিটে 3 জন যথাক্রমে মুশিরুল আলম, শিতকার আলম ও বি আলম গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় একটি বলেরো গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় কাটিগড়া থানায় পৃথক পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। আমার নাম মুশিরুল আলম, বাড়ি গুরুঙ্গা পার্ট 3। কিতা হয়েছে ঘটনা আমি ওদিকে অটো লিয়ে আইছি, আবার পরে এমএল গাড়ি এখানে, হাইবা গাড়ি এখানে আমার অটোর পিছে মারছে রেলগেটের উত্তর সাইড। তারপরে একজন মানুষ আসলে তাই বলে তোরা সামনে যাও, কি সামনে ব্লক লাগিয়ে দিবি, তোরা সামনে আইছি। আবার ভাড়া করলাম, আমার ওখানে বানাইয়া দিলেও যত টাকা লাগে, সুরঙ্গে দাই যাও, যত টাকা লাগে বানাইয়া দিলেও চলবে। ড্রাইভারে কইছে, আরও মানুষ আসলাম, মানুষ কই না 200 টাকা নেবো, 100 টাকা নেবো, এরকম কইছে। আমি বললাম মিলা হইতো না, যত টাকা লাগে 50 টাকা দিয়ে পারলে বানাইয়া দিলাম, আমার গাড়ি ভাঙছি। তারপরে আমার ভাই তারা ওখানে আসলো, শোরুমে আসলো, চালাই গাড়ি একটা বুকিং করে রাখলাম। ওখান থেকে আমি ফোন মারছি তারা, হল আমার গাড়ি মারি দিছে। তারা আইসুন ওখান থেকে রেলগেটও আইসুন ক্যাম্পারে একটা নিয়ে। আমার বাদে দরজা খুলে খালি বার হইতে হতো, সবাই মারা শুরু করছে। কে মারছে? তো ওখানে রেলগেটের মানুষ, দোকানদার যতটা আসলো সব, খালি 2টা মানুষ আসলো, ওটাই লাস্ট টাইমে তোরা বাঁচাইছ। ওই গাড়িটা কার আছে? এই গাড়িটা এমএল গাড়ি, অন্য রেলগেটের গাড়ি, মালিক বাগানি একটা ড্রাইভার ছিল। তার নাম জানো নি যারা মারছে? না, নাম জানি না, এমনি মানুষ দেখলে চিনতে পারবো। কতজন? তো 20 থেকে 25 জন মারছে। আর 1-2 জনে বাঁচাইছে তোরা লাস্ট টাইম। তোমার নাম কি তা বলছো? মুশরিল আলম। যারা আমার বাইরেও মারছে, বাইরে কোনো গাড়ি বুকিং করা দিয়েছিল, পকেটের সাইডে। বাইরের নাম বীরজিস আলম, ইস্তিকার আলম, আমার ছোটো ভাই ইস্তিকার আলম। তোমরা 3 জন আহত? 3 জন। ওর পকেটের 60,000 টাকা আছে, ওটাও নিছেন, মোবাইলও নিছেন। আমার পার্টসও পড়ছে, কই পাইছি না, আর পার্টস নাই, মোবাইল নাই। থানাত কেস করছো? করছি। আজকে অনুমানে বিকাল 4 কোটি ফুলারা রেলগেটে একটা ডাম্পার এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। এরপরে এই অ্যাক্সিডেন্টে, সামান্য একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে একটা উত্তপ্ত এবং পরিস্থিতি সৃষ্টি হয় এবং মারামারি সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে আমিও ঘর থেকে এখানে আসি। আসার পরে দেখতে পাই 3 জনকে এই যারা পেশেন্ট এদেরকে একটি করে আবদ্ধ করে রাখা হয়েছে। কিছু পাবলিক এদেরকে সেভ করার জন্য একটি করে রেখেছেন, না অন্য কোনো কারণে সেটা জানতে পারি। যখন দেখলাম এদের অবস্থা ব্যাপক, তখন আমি কাটিগড়া ওসি মহোদয়কে ফোন করেছি এবং উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং স্টাফ পাঠিয়ে ওনাদেরকে উদ্ধার করেছেন। এখন কাটিগড়া মডেল হসপিটালে রয়েছেন এবং এখান থেকে এখন রেফার করা হয়েছে শিলচর মেডিকেল। যারা মারধর করেছে তাদেরকে শনাক্ত করা হয়েছে? শনাক্ত করা যায়নি, কারণ আমরা শুনে এসেছি, এখনো পর্যন্ত যারা দেখিনি কারা মেরেছে, কারণ ওই সময় আমরা উপস্থিত ছিলাম না। মুখে মুখে যেটা জানতে পারি, লোকাল এখান থেকে গেটের যারা আশেপাশের লোক, এদের থেকে আক্রমণ করা হয়েছে। এছাড়া জানতে পেরেছি একটা হোটেলে সিসিটিভি ফুটেজ রয়েছে, ক্যামেরাবন্দি হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন সেগুলো বেরিয়ে আসবে। আসলে নতুন গাড়ি ভাঙছে? হ্যাঁ, এখানে ক্ষয়ক্ষতি অনেকটা হয়েছে। নতুন একটা বোলেরো পিক আপ, তার পুরোপুরি চেম্বার ভেঙে দেওয়া হয়েছে, টায়ার ভেঙে দেওয়া হয়েছে। জানতে পেরেছি ওদের হাতে
যে টাকা ছিল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকাও যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবির জন্মজয়ন্তী উদযাপন। ভারতীয় বিদেশ মন্ত্রকে বিস্ফোরক তথ্য, ধর্মীয় স্থানকে হামলার নিশানা করছে পাকিস্তান। সাত বছর পর বাংলাদেশ থেকে স্বদেশে ফিরলেন কাছাড়ের টিপু সুলতান। লঙ্গাই নদীতে তলিয়ে যাচ্ছে শ্রীভূমি পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা, নীরব বিভাগ। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।